তিনটে গুরুত্বপূর্ণ স্টককে নিয়ে কথা বলবো, সেই স্টকগুলো নিয়ে অনেকে জানতে চেয়েছো এবং এছাড়াও আরো বেশ কিছু বিষয় কথা বলবো। এগুলো ভালো খারাপ বলবো, কিছু চমক রয়েছে এর মধ্যেই বলবো। সবগুলো বলতে বলতে যাবো। কোন কোন স্টকের ক্ষেত্রে বেশ পজিটিভিটি দেখেছি, সর্বেশ্বরের বেশ অনেকগুলো ভালো গুণ দেখেছি, আরভিএনএল এর বেশ কিছু প্রজেক্ট এসছে, আশাজনক খবরও রয়েছে। এছাড়া এইচএমএ অ্যাগ্রো নিয়ে অনেকের উৎসাহ ছিল, অনেকবার আমাকে জিজ্ঞেস করেছে। সুতরাং সেই সব বিষয়গুলো বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন. Past return cannot guarantee future performances. Before investing, please consult yourself or your advisor. তো দেখি ব্যাপারগুলো। তিনটে গুরুত্বপূর্ণ স্টক যেগুলো নিয়ে তোমরা বেশ কয়েকবার রিকোয়েস্ট করছিলে, যেরকম প্রথম জিতেশের কথা বলবো। জিতেশ বলছিল সর্বেশ্বর ফুডস নিয়ে, যে স্যার এখন কি করা উচিত, মানে প্রচুর লস অনেকে, সর্বেশ্বর শুধু জিতেশ বলে না, প্রচুর, মানে বহুদিন ধরে শুনে আসছি, এটাকে এড়িয়ে গেছি কারণ স্টকটার অনেকগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে, আবার কিছু পজিটিভ পয়েন্ট যোগ হয়েছে রিসেন্টলি, সেটাও আলোচনা করে নেবো। এইচএমএ অ্যাগ্রো নিয়ে সুজয় আমাকে বলছিল, মানে বেশ কবার রিকোয়েস্ট করছে এই চ্যানেল, হিন্দি চ্যানেলে, সেখানেও করেছো। ব্যাপার হচ্ছে এইচএমএ অ্যাগ্রো কিন্তু একটা পেনি স্টক। প্রথমে জানো, পেনির উপর আমার সামান্য পরিমাণ হলেও একটা অ্যালার্জি রয়েছে। তো তার পরবর্তীকালে দেখেছি ম্যাক্সিমাম পেনির ক্ষেত্রে পেনিগুলো পেনি থেকে যায়, মানে টাইটান হওয়ার সম্ভাবনা, মানে 10,000 পেনির মধ্যে এক আধটা কখনো কখনো টাইটান হয়ে যায়। তো সেই এক আধটার জন্য একটা জুয়া খেলার তো কোনো মানে হয় না। তো আমি জুয়া খেলা থেকে সবসময় দূরে থাকি। মানে আমি যদি 80 টাকাও ইনভেস্ট করি, আমার খুব কষ্টের টাকা, তাহলে আমি এটা মনে করি যে সবসময় সেটা সেই টাকাতে ইনভেস্ট করো যে টাকাতে ইনভেস্ট করলে তুমি একটা টাকার বদলে অন্তত তোমার ক্যাপিটালটা ডেপ্রিসিয়েশন হবে না, অর্থাৎ 1 টাকাটা যেন 50 পয়সা না হয়ে যায়। সেই জন্য আমি কখনোই এই ধরনের জায়গায় করি না। যদি কখনো পেনির দিকে একেবারে নজর দিতেই হয়, না হলে নয়, তাহলে পর এমন টাকাটাই রাখবে, ধরো তুমি তোমার খুচরো টাকা বলতে তুমি পেপার বিক্রি করেছো, তুমি কোনো জায়গা থেকে খুচরো কোনো জায়গা থেকে পেয়েছো কি সামান্য কিছু পরিমাণ, বা এমন কিছু টাকা যে টাকাটা মানে পুরো চলে গেলে তোমার গায়ে লাগবে না, 500, 1000, 2000 এরকম টাকা তুমি এই 2 টাকা 1 টাকা করে রেখে দিতে পারলে, বা 10-20 টাকা করে। আমি প্রথম আসবো সেটা হচ্ছে, এছাড়া আরেকজন বলেছে, ওর নাম হচ্ছে প্রবীর দাস। ও আরভিএনএল কে এই মুহূর্তে স্ট্যাটাস জানতে চায়, কারণ হচ্ছে আরভিএনএল বিগত 1 বছর ধরে যেটা দেখলাম, প্রায় 1 বছর ধরে 32% মতো নেগেটিভ হয়ে গেছে আরভিএনএল। পরে একটা একটা সংশয় তৈরি হয়, একটা আশঙ্কা তৈরি হয়, তাহলে টাকাটা পুরো গেল। তো এই জন্য এই সমস্তগুলো আলোচনা করব। আমি সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি। টেক ইনভেস্টেবল পক্ষ থেকে নতুনরা সাবস্ক্রাইব করে রেখো, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। কম বেশি প্রতিদিনই আসছি এবং একটার পর একটা বিভিন্ন ভিডিও নিয়ে কন্টিনিউ করে যাব। যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখো, ইনফরমেশনগুলো কোনোদিনই পৌঁছাবে না ঠিকঠাক মতো। আচ্ছা যাক, যেটা বেশি গুরুত্বপূর্ণ, এরা রিকোয়েস্ট করেছে যে সর্বেশ্বর ফুড নিয়ে। সর্বেশ্বর ফুড 1 বছরে 29% নেগেটিভ হয়ে গেছে, অথচ 5 বছরে দেখছি 573% পজিটিভ, আবার ম্যাক্সিমাম দেখছি নেগেটিভ 5%। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা কনফিউশন তৈরি করছে। মানে যারা মার্কেটে এসছে এই সামান্য টাকা, মানে 6 টাকা 60 পয়সা করে দাঁড়িয়ে আছে, তো এই দামে যে কেউ চাইবে, মানে এরকমই মানুষের বুদ্ধি, মানে এই চিন্তা ভাবনা যে আমি 6,000 টাকা একটা স্টকের পিছনে না লাগিয়ে আমি 1,000 স্টক কিনে রাখবো 6 টাকা করে, তাহলে এবারে বাড়লে আমার বিরাট বাড়বে, কিন্তু কমলে যে কত পরিমাণে কমবে সে ধারণাটা নেই বলে এই চিন্তা ভাবনাটা থাকছে। সর্বেশ্বর ফুডস এর নেগেটিভ পয়েন্টগুলো বলার আগে খুব পজিটিভ পয়েন্টগুলো বলবো, যেগুলো অ্যাডিশন হয়েছে, যেগুলো আমি নোট করেছি। যেরকম প্রথম ঘটনা আমি বলবো, যেটা স্ট্রং ওদের ব্র্যান্ড রেকগনিশন রয়েছে। এরা কিসের উপর কাজ করছে? বাসমতি রাইসে। দেখো, বাসমতি রাইসে এলটি ফুডসও কাজ করছে, কেআরবিএল কাজ করে, এও কাজ করছে সর্বেশ্বর। কিন্তু সর্বেশ্বরের অবস্থা দেখো। আমি আসছি সেকেন্ড পয়েন্টের দিকে। স্ট্রং ব্র্যান্ড রেকগনিশন থাকার কারণের জন্য ওরা কিন্তু অনেক জায়গায় খুব সমাদৃত, যাকে বলা যায়, খুব ভালোভাবে। তো সেকেন্ড ওয়ান, এদের পোর্টফোলিওটা ডাইভার্সিফাই পোর্টফোলিও, মানে শুধু বাসমতি রাইস নয়, রিলেটেড বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু ওরা নিয়ে আসছে, উপস্থাপন করছে। মানে যেরকম পালস রয়েছে কিছু, বাসমতি রাইস রয়েছে, এছাড়া আরো এটসেট্রা রয়েছে। এদের আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এরা গ্রহণ করেছে WABFCর সঙ্গে। WBFC একটা ফাইন্যান্স কোম্পানি, তাদের সঙ্গে যুক্ত রয়েছে। একটা পজিটিভ ব্যাপার বলা যেতে পারে। ফাইন্যান্স গ্রোথ, যেটা আমি দেখবো লাস্ট 1 ইয়ারে, মানে আমি লাস্ট কোয়ার্টারে যেটা দেখলাম, সেখানে কিন্তু ভালো 24% একটা গ্রোথ দেখিয়েছে, মানে একটা পজিটিভ আশা দেখা যাচ্ছে। এছাড়াও আমি যেটা বলবো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, সেটা হচ্ছে একটা জার্মানি একটা কোম্পানির সঙ্গে। এরা এই বাসমতি রাইস রিলেটেড ব্যাপারগুলোর জন্য, প্রোডাকশনের জন্য, এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মানে ছড়িয়ে রয়েছে যেটা সারা ভারতে, সেটা কিন্তু খুব স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলবো। ফলে এদের যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমি খারাপ বলছি না, এটা একটা ভালো জায়গা। এগুলো খুব পজিটিভিটি, এবং রিসেন্ট যেটা হয়েছে কোয়ালিটির দিকে নজর দিয়েছে, আরো বেটার কোয়ালিটির দিকে নিয়ে আসছে।
এইগুলো সব তো গেল পজিটিভ খবর। এবারে আমি যদি আসি নেগেটিভ খবরের দিকে, যেগুলো বলা যেতে পারে, প্রথম হচ্ছে প্রচুর ঋণের পরিমাণ। যদি ঋণ দেখো, হাই ডেপ্ট রয়েছে এদের, এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি যেটা নোট ডাউন করছি সেটা হচ্ছে এদের কিন্তু প্রচন্ড কম্পিটিশনে চলতে হয়, বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে কম্পিটিশন, এবং তাদের সঙ্গে কম্পিটিশন থাকার জন্য এদের কিন্তু একটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। এছাড়া কি আছে, এদের প্রোডাক্ট লিমিটেশন সীমাবদ্ধ, মানে প্রচুর প্রোডাক্ট এরা কিন্তু তৈরি করে না। যেমন বাসমতির উপরে প্রোডাক্ট রয়েছে বা পালসের উপর প্রোডাক্ট রয়েছে, এরকম দু চারটে এর উপরে যেটুকু প্রোডাক্ট করা। আর জিওগ্রাফিক্যালি এদের একটা কনফ্লিকশন বা জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন রয়েছে, মানে কয়েকটা জায়গায় এদের সীমাবদ্ধ জায়গা, এটা একটা নেগেটিভ পয়েন্ট তৈরি করছে। আর ইকোনমিক যখন ডাউন হবে বা ইকোনমি ক্ষেত্রে স্লো ডাউন হলে তার একটা ইম্প্যাক্ট বড় মাত্রায় পড়ছে, এগুলো একটা ব্যাপার তৈরি করছে। এখানে একটা পজিটিভ খবর শোনাবো, সেটা হচ্ছে সর্বেশ্বর রাইট ইস্যু করছে। রাইট ইস্যুটা কি, এই ফাঁকে জেনে নাও, মানে ছোট ছোট জিনিসগুলো ওর মধ্যে জেনে নাও। রাইট ইস্যু বলতে কোনো কোম্পানি তখনই রাইট ইস্যু করে যখন সে কোম্পানির ঋণটা কমাতে চায়, কোনো প্রোডাকশন বাড়াতে চায়, হাতে টাকার দরকার ফান্ড কালেক্ট করার জন্য, বা এরকম অবস্থা যে নতুন কোনো প্রজেক্টে হাত দিচ্ছে, প্রজেক্টটা বাড়াতে চাইছে, এই সব কারণের জন্য করে। রাইট ইস্যু বলতে নতুনদের কোনো সুবিধা নেই, নতুন কিনতে গেলে তা নয়, পুরোনো যারা শেয়ার হোল্ডার তাদেরকে একটু কম দামে দেওয়া। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, যেরকম যদি বাজারে 70 টাকা করে কোনো শেয়ারের দাম থাকে, ওরা বলছে 50 টাকা করে দেবো, কথা বলছি, এই সুবিধাটা কিন্তু এদের এখানে আছে, মানে এই রাইট ইস্যুতে এই সুবিধাটা দিচ্ছে। তো এইগুলো হচ্ছে রাইট ইস্যু, বুঝতে পারছো কেন নিচ্ছে এটা, সুবিধার জন্য। সুবিধাটা কতটা আমি জানি না, কারণ আমার পেনি স্টকের উপর খুব বেশি পজিটিভিটি নেই, এটা হলো ব্যাপার। আচ্ছা, এবারে আমি আসছি এর মার্কেট ক্যাপ কত। একেবারে শিশু কোম্পানি, 800 কোটির কোম্পানি, ছোট্ট কোম্পানি, এগুলো খুব রিস্কি হয়। আমি যদি পি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও 26, মানে এত ঝাড় খেয়েও কিন্তু এখনো বেশি দাম রয়েছে। 21 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, তার অবস্থা খারাপ। রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড মোটামুটি 11, আর রিটার্ন অন ইকুইটি 10 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 10 থাকা মানে খুব একটা ভালো নয়, ঠিক আছে, এটা আমি এখনো ধরছি না ব্যাপারটা, যেহেতু 5 বছর রিটার্ন ভালো দিয়েছে বলে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এত বেশি, নাহলে আরো কমে যেত এটা। প্রোমোটার হোল্ডিং 50% অ্যাবভ, এটা একটা পজিটিভ ব্যাপার দেখছি। কিন্তু যদি ফ্রি ক্যাশ ফ্লো দেখি, এটা নেগেটিভ 21 কোটি টাকা মতো ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। এই মুহূর্তে সেলস গ্রোথ বিগত 5 বছরে 18% রয়েছে, সেলস গ্রোথ তো ভালো দিয়েছে, এটা খারাপ নেই। প্রোমোটার কিন্তু প্রায় মানে দেখছি যেটা 22% কমিয়ে দিয়েছে, মানে ক বছরের মধ্যে বাড়ি মানে কনস্ট্যান্টলি বেঁচে চলেছে। আরেকটা নেগেটিভ ভয়ের জিনিস, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি কিন্তু খুব কম। আর একটা কথা বলবো, কোম্পানিটা প্রফিট হয়ে যাচ্ছে কিন্তু কোনো ডিভিডেন্ড আজ পর্যন্ত দেয়নি, এগুলো কিন্তু একটা চিন্তার জায়গা। আমি মোটামুটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এই সম্পর্কে, আমি নিজে কখনো এন্ট্রি করিনি। যদি এন্ট্রি যে করে রেখেছো তাকে আমি কি বলবো, তাকে আমাকে তো বলে এন্ট্রি করোনি, এখন ওয়েট করো, কারণ কিছু পজিটিভ খবর শোনা যাচ্ছে। যদি খবরের জন্য একটু আধটু বাড়ে, সেরকম প্রফিট এসে গেলেই এটাকে ছেড়ে দাও, দিয়ে একটা ভদ্র কোম্পানি নাও। মানে আমি এটা খারাপ বলছি না, কিন্তু আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী এটাকে খুব একটা করছি না। দ্বিতীয় কোম্পানিটা নিয়ে সুজয় যেটা বলেছে, HMA অ্যাগ্রো, এও সেই পেনি স্টক, যেটা আমার একেবারে পছন্দের বাইরে। এও কম যে এটা রয়েছে, কারেন্ট মার্কেট প্রাইস 32 টাকা 50 পয়সা, এককালে 62 টাকা 80 টাকায় ছিল, কিন্তু চিরকাল ডাউন হয়ে গেছে। যেরকম 5 বছর যদি দেখি 44% ডাউন, ওর ক্ষেত্রে তাও একটা আশা ছিল, এর ক্ষেত্রে কোনো আশাই নেই, 1 বছরে 34% ডাউন। প্রথম থেকে যদি দেখি 45% ডাউন, মানে শুধু ডাউন আর ডাউন হয়ে গেছে, কোথাও কিছু আশাজনক দেখলাম না। কোম্পানিটা যদি কি কাজ করে, বিজনেসটা কি, এর বিজনেসটা কিন্তু অদ্ভুত, বিজনেস ভালো, ফুড ট্রেডিং এর উপর কাজকর্ম করে। যেরকম কি হয়, ওই বাফেলো মিট, ফ্রোজেন বাফেলো মিট এটা বিক্রি করে। এছাড়া কি করে, ফ্রোজেন ন্যাচারাল যে প্রোডাক্ট সেগুলো এটা বিক্রি করে। এছাড়া কি করে, ভেজিটেবলস, ফ্রোজেন ভেজিটেবলস আর ভেজিটেবলসকে মানে রেখে দেয়, সিরিয়াল করে। এখন প্রশ্ন আসছে সেটা না, প্রশ্ন হচ্ছে যে এইরকম অবস্থায় কোম্পানিটা ফান্ডামেন্টাল কি বলছে। কোম্পানি ফান্ডামেন্টাল 1621 কোটির এই কোম্পানিটা আলটিমেটলি মানে পি যদি দেখি 18, মানে ইন্ডাস্ট্রিজ পি থেকে কম। এত ডাউন হয়েছে কনস্ট্যান্টলি যে এর মধ্যে কিছু বলার নেই, সেখানে পি ডাউন হবেই, পি তো কম হবেই। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই 11 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.18 আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.5। প্রমোটার কিন্তু একটাই আসার জায়গা, 80% প্রমোটার হোল্ড করেছে, তাও এই কদিনের মধ্যে মানে ক বছরের মধ্যে 2% মতো 83 ছিল, চলে এসছে, মানে 83.61 ছিল, 81.63 চলে এসছে, 2% বেঁচেছে। এফআইআই কিছুটা কিনেছে, 5.24 ছিল, 6.73 এসছে। ডিআইআই কিছুটা কিনেছে সামান্য, 0.02 থেকে 0.1 এসছে, মানে এরাও খুব সাবধান এইসব কোম্পানির ব্যাপারে। আর রিটেলাররা 11.14 যেটা ছিল 11.54 হয়েছে, সামান্য পরিমাণে কিনেছে। মুশকিলটা হচ্ছে কতগুলো নেগেটিভ পয়েন্ট আমি এখানে দেখছি।
নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে আমি যেটা বলবো প্রথম, সেটা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি কিন্তু খুব সাংঘাতিক জিনিস। কেন সাংঘাতিক বলবো, এটা এমনই একটা লাইবিলিটি যেটা কিন্তু বহুকাল ধরে টেনে আসছে ওরা। এই কন্টিনজেন্ট লাইবিলিটির মধ্যে কিন্তু অনেক সময় ফ্রড লুকিয়ে থাকে, এক নম্বর। দু নম্বর যেটা বলবো, 1634 কোটি টাকার কন্টিনজেন্ট লাইবিলিটি আছে, 1621 কোটির। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এফসিএফ ফ্রি ক্যাশ ফ্লো, সেটাও নেগেটিভ দেখছি 65 কোটি টাকা। আচ্ছা, এমনই একটা অবস্থা দাঁড়িয়ে আছে যেখানে কিন্তু ব্যালেন্স শিটের লাইবিলিটি বাড়ছে। লক্ষ্য করে দেখবে ব্যালেন্স শিটে গিয়ে সেখানে লাইবিলিটি বেড়েছে। আর এনসিএফ নেট ক্যাশ ফ্লো, সেটাও কিন্তু 21 কোটি টাকা নেগেটিভ। তো এইরকম অবস্থাতে একটাই আশাজনক দেখছি, সেটা হচ্ছে প্রমোটাররা তারা হোল্ড করে রেখে দিয়েছে, এইটুকু জায়গায় বুঝতে পারছি। আর যতটুকু বুঝতে পারছি, প্রমোটাররা কিন্তু লসেই মোস্ট প্রবাবলি বিক্রি করছে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কোনো রিটার্ন দেয়নি। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, নতুনরা কেউ কখনো এন্ট্রি করবে না এটাতে। আর যারা এন্ট্রি করে রেখেছো তাদেরও বলবো যে মোটামুটি লসে না বেচে কিন্তু প্রফিটের বেশি আশায় না থাকাটাই ভালো। হতে পারে ভবিষ্যতে গিয়ে একটা মিরাকেল দেখালো, হেন তেন। আমি এগুলো বিশ্বাসী নয়, আমি শুধু একটাতে বিশ্বাসী, প্রফিটেবিলিটি। যদি প্রফিটেবল দেখাতে পারে ভালো কথা, না হলে কিছু করার নেই। প্রফিটেবিলিটি না হলে আমি নেবো না সেটা। আমাকে প্রফিট দেখাবে এবং 1-2 বছর না, বছরের পর বছর প্রফিট দেখাবে। তারপরেও চিন্তা করবো, যেন সর্বেশ্বর কিন্তু 5 বছরের প্রফিট ভালো দেখিয়েছিল, 5 বছরে 500% প্রফিট দেখিয়েছিল। তা সত্ত্বেও ভাবার চিন্তার জায়গা ছিল। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, যেরকম স্কুপস ন্যানো ক্যাপ কোম্পানি, যার আমি মনে করি যারা প্রমোটার প্রচুর বিক্রি করেছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে আমার কাছে। আর একটা ব্যাপার লেগেছে, সেটা হচ্ছে ঋণটা খুব বেশি হচ্ছে, এটা একটা ব্যাপার লেগেছে। না হলে কিন্তু তাও তুলনামূলক ভালো। কিন্তু এইচএমএ অ্যাগ্রোতে, যেটা অ্যাগ্রোকালচারাল রিলেটেড ব্যাপার, সিরিয়াল, ফুড প্রোডাক্টস, ফ্রোজেন ফুড, এই সমস্ত বিক্রি বাট্টা করছে কোম্পানিটা। কন্টিনজেন্ট লাইবিলিটি একটা ব্যাপার, ব্যালেন্স শিটের লাইবিলিটি পরিমাণ বেড়েছে, এনসিএফ বেড়েছে। এইগুলো খুব একটা পজিটিভ আমার কাছে লাগেনি। গেল তৃতীয় কোম্পানির কথা যেটা বলছে, সেটা হচ্ছে প্রবীর এই যে ব্যাপারটা রেখেছেন, সেটা হচ্ছে আরভিএনএল। আরভিএনএল তো 5 বছরে 1700% কমে গেছে, 1 বছরে 32% কমে গেছে। তাতে এত দুঃখিত হওয়ার কিছু নেই। নতুন যদি নিয়ে থাকো প্রথম, তাহলে একটু ঘাবড়াতে পারো। কিন্তু যারা বছর ধরে নিয়ে রেখে দিয়েছে, অন্তত 4-5 বছর, তো তারা সবাই প্রফিটে আছে, কেউ লসে নেই। কোম্পানি যদি বলি একটা কথাতে বলতে গেলে, রেলওয়ে সেক্টরকে তো বুঝেইছো, রেলওয়ে সেক্টর, ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়া, এগুলোর উপর যদি ভরসা থেকে থাকে, তাহলে আরভিএনএল এর কোনো জুড়ি নেই, সেকেন্ড কেউ নেই। কারণ ইন্ডিয়ান ইকোনমি বাড়বেই, গ্রোথ হবেই। ইন্ডিয়ান ইকোনমি যত গ্রোথ হবে, তত কিন্তু আমরা দেখবো ইন্ডিয়ান রেলওয়ে ইমপ্রুভমেন্টের দুটো ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। আর যেখানে এরকম সিচুয়েশন তৈরি, সেখানে আমি মনে করি যে এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা বিরাট জায়গা দেখাতে পারে। ইন্ডিয়ান রেলওয়ে যেখানে সর্বত্র ছড়াচ্ছে, শুধু তাই না, আমরা ইস্ট ওয়েস্ট করিডর যেটা রয়েছে, সেই করিডরে প্রচুর বড় জায়গা জুড়ে একটা কাজ চলছে, যেখানে ইউরোপের সঙ্গে ইন্ডিয়ার একটা লিঙ্ক হওয়ার যোগ তৈরি হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে সুবিধা ভায়া সৌদি আরব। তো এইটা যদি কমপ্লিট হয়, বা যে কাজ চলছে, এটাও সাংঘাতিক লেভেল। আরভিএনএল কাজটা কি সেটা আগে বোঝো। ইলেকট্রিফিকেশনে কাজ করছে এরা, যে লাইন পাতার কাজ করছে, মডগেজ, ন্যারো গেজ লাইন তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ের পুরোটা দেখছে আরভিএনএল। এবং এটা মানে বুঝতে পারছো কোম্পানিটার কি লেভেলের ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। আমি এটা যে স্টাডি করে যেটা বুঝলাম, মার্কেট ক্যাপ 75,600, লার্জ ক্যাপ কোম্পানি, পি রয়েছে 63.6, যেখানে ইন্ডাস্ট্রিজ 20.3 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। রিটার্ন অন ইকুইটি 14, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ওই 14 কাছাকাছি রয়েছে। সেলস গ্রোথ 5 বছরে কিচ্ছু তেমন বেশি না, 6.52%। আর ফ্রি ক্যাশ ফ্লো কিছুটা নেগেটিভ রয়েছে, 47 ক্রোর নেগেটিভ। এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে 224 কোটি যেটা ছিল, সেটা 134 কোটিতে নেমে এসছে। আর লাস্ট কোয়ার্টারে ছিল 459 কোটি, সেটা নেমে এসছে 134। আচ্ছা, এবারে আসছি নেগেটিভ পয়েন্ট দিকে। প্রথম বলবো অপারেটিং প্রফিট মার্জিন 1% এসে ঠেকেছে, জাস্ট 1%, যেখানে আমি বলি 18 থেকে 20% মোটামুটি অন অ্যান অ্যাভারেজ একটা কোম্পানি হওয়া উচিত। সেকেন্ড বলবো বুক ভ্যালু প্রায় 8 গুণ বেশি দাম চলে গেছে, ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে প্রচুর। এবং আরেকটা বলা, সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিওতেও দেখাচ্ছে 3 গুণ বেশি দাম। এইগুলো ব্যাপার যদি বলি, তাহলে এখন যে কথাটা বলবো আরভিএনএল সম্পর্কে নিজস্ব মতামত, কোম্পানিটা আলটিমেটলি প্রচুর কারেক্টেড হবে। মানে কারেকশন হওয়া মানে লেভেল কিছুই না। মানে কোম্পানির কারেকশন হয়েছে 32%, আমি বলবো 50% কারেকশন হবে, 50%। কিন্তু তার মানে কোম্পানি শেষ হয়ে যাবে না। কোম্পানির টাকাটা তোমার যেটা ইনভেস্ট করে রেখেছো, সেটা আটকে থাকবে। কিন্তু আটকে থাকা মানে কিন্তু শেষ হয়ে যাওয়া না, কোম্পানিটা ভবিষ্যতে আবার রিভার্স করবে,
এই কোম্পানির জুরি মেরা ভার আগেই বলেছি, যেটা যেটা হয়ে থাকে রেজাল্ট খারাপ হচ্ছে। আর রেজাল্ট খারাপ হবে না কেন? একটা রেজাল্টের এক্সপেকটেশন যদি এত গুণ থাকে, আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করি, রেলওয়ে সেক্টরে ইনভেস্ট করলাম মানে পাগলের মতো সব ইনভেস্ট করে দিলাম, এই ধরনের বোকামোগুলো করলে, আর কিছু অর্ডার এলো মানে আমাকে যেদিন অর্ডার এলো পরদিন থেকে আমার রেজাল্ট ভালো দেখাতে শুরু করবে, এই ধরনের বোকামো করলে কিন্তু বিপদ। একটা জায়গা পর্যন্ত কোম্পানির প্রফিটটা দেখায়, একটা তো চমক না, বা এটা আলাদিনের প্রদীপ না যে এই মুহূর্তে বসলাম সঙ্গে সঙ্গে সেই জিনিসের সঙ্গে সঙ্গে দিয়ে গেল হাজার হাজার % রিটার্ন। এগুলো তো গল্প, যেটা বাস্তব সেটা বাস্তব। আরভিএনএল ঠিক আছে, আরভিএনএল কারণ যে কোনো রেলওয়ে সেক্টর স্টকই ঠিকঠাক, তাকে তোমার মোটামুটি 2 গুণ থেকে 3 গুণ করবে 5 বছরে, সেখানে 17 গুণ করে দিয়েছে, এরপরে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আর দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর মানেই আমি বিরাট কিছু রিটার্ন পাবো, চমকে দেবে আমাকে, এইসব চিন্তা ভাবনা রাখলে এখানে না থেকে জুয়া খেলাই ভালো। সুতরাং টেনশন কিছু মাথা খারাপ করে লাভ নেই। আজকের মতো এখানে শেষ হলো, পরে আবার দেখা হচ্ছে কাল পরশু।